দীপার অসাধ্য কেরামতিতে আজকের কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভ্র বেঁচে গেছে। হ্যাঁ, অভ্র বেঁচে গেছে। দীপার এই অসাধ্য কেরামতি তোমরা দেখলে সবাই চমকে উঠবে। আমরা ব্যক্তিগত কারণবশত কিছু ছবি আমরা দিতে পারছি না, কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি আজকের অনুরাগের ছোঁয়ার পুরো বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং রিভিউটা আমি তোমাদের দিয়ে দেব। কিন্তু বিশেষ কারণবশত আমি কোনো ছবি দিতে পারছি না। তোমরা বিষয়টাকে মনোযোগ দিয়ে শোনো, তাহলে কিন্তু বুঝতে পারবে আজকের দীপার অসাধ্য কেরামতিতে আজকে নিজে কিন্তু নিজের গায়ের রক্তটা দিয়ে আজকে অভ্রকে বাঁচিয়ে দিয়েছে। এবং সে বাড়িতে আসলো, যখন যখন চৌধুরী বাড়িতে চলে আসলো, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি চৌধুরী বাড়িতে এসে অভ্রের ছবিটা দেখে দীপা একেবারে আঁতকে উঠেছে। সুদীপা আঁতকে উঠেছে। সেই সুদীপার অসাধ্য কেরামতি আমরা কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ দেখতে পাবো। তখন চৌধুরী বাড়িতে এসে যখন দেখে যে অভ্র চৌধুরীর শ্রাদ্ধের অনুষ্ঠানের কাজ চলছে, তখন কিন্তু সুদীপা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কিন্তু এদিকে অভ্র চৌধুরী তার মাথায় হাত দিয়ে একেবারে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে যে তার এই দাদার কথা কোনোদিন কাউকে বলা যাবে না। তাহলে সুদীপা এখন কি করবে এবং পরবর্তী মুহূর্তে কি ঘটলো একেবারে পুঙ্খানুপুঙ্খ স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, ততক্ষণে সাথে থাকো। প্রথমত আমরা দেখতে পেয়েছি আজকের পর্বের শুরুতে যে সুদীপা একেবারে অভ্র চৌধুরীকে নিয়ে প্রচণ্ড রকমের ব্যতিব্যস্ত হয়ে উঠেছে এবং তাকে নিয়ে কিন্তু একটা আগুনের সেক দিচ্ছে, মানে প্রত্যেকটা শরীরের যে জায়গাগুলো জখম হয়েছে সেই জায়গাগুলোতে সেক দিচ্ছে। তখন কিন্তু অভ্র চৌধুরী প্রচণ্ড নড়ে ওঠে এবং সুদীপা আঁতকে ওঠে। তখন সেখানে মানে অভ্র হাতটা ধরে নেয় সুদীপার, এবং তখন সুদীপা বলতে লাগে, দাদা আমি আপনাকে দাদা বলে ডেকেছি, সেক্ষেত্রে আপনি আমার হাতটা ধরবেন না, আমাকে এইটুকু করতে দিন, না করলে যে আপনি বাঁচবেন না, আপনি বাঁচবেন না। আপনার বাড়ি কোথায় দাদা, আপনার বাড়ি কোথায়? তখন অভ্র চৌধুরী বলতে লাগে, আমার কোনো বাড়ি নেই, আমার কোনো বাড়ি নেই, আমি বাঁচতে চাই না, তুমি আমাকে কেন বাঁচালে, আমাকে তুমি কেন বাঁচালে? তখন সুদীপা এই কথাটা শুনেই কিন্তু মনে মনে প্রচণ্ড আসক্তিতে ভুগে যায়, প্রচণ্ড রকমের টেনশন করতে লাগে। এই মানুষটার জীবনে কি এমন ঘটেছে যার জন্যই এই মানুষটা এত রকমভাবে মানে এত রকম আহত হয়েছে এবং নিজের বাড়ি ফিরতে চায় না, সে বাঁচতে চায় না। তাহলে এই মানুষটার জীবনে অনেক বড় দুঃখ, অনেক বড় কষ্ট লুকিয়ে রয়েছে। এদিকে পিসিমণিও কিন্তু মনে মনে প্রচণ্ড রকমের কষ্ট পাচ্ছে, আঁতকে উঠছে। পিসিমণি বলছে, তাহলে কি করবে দীপা, সুদীপা এখন কি করবে? তখন সুদীপা বলতে লাগে, এনাকে যে কোনোভাবে বাঁচাতে হবে, দাদা বলে ডেকেছি যখন, আমাকে এই দায়িত্ব পালন করতে হবে। এই বলে কিন্তু সুদীপা তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমা দাঁড়িয়ে রয়েছে এবং তার সাথে কিন্তু তার বাবা মা প্রত্যেকেই কিন্তু অনুশোচনায় ভুগতে শুরু করে দেয়। আর এদিকে এখন অভি চলে আসে এবং সে হাতে করে কিন্তু ওই অভ্রের ছবিটা নিয়ে চলে আসে। তখন সেখানে মা বলতে লাগে, আদিত্যের মা বলতে লাগে, আরে কি করছিস বাবা, এসবগুলো করিস না। এদিকে তখন সুনন্দা সামনের দিকে এগিয়ে যার বলতে লাগে, দিদি গো এরকম করতে দিবেন না, এরকম করতে দেবেন না। কিন্তু সেই বড় মা উঠে দাঁড়ায় এবং সেই অভ্রের ছবিটা হাতে নিয়ে বলতে লাগে, হ্যাঁ আমার অভ্র, তুই এসে গেছিস বাবা, তুই এসে গেছিস, আয় বাবা আয়, বুকে আয়। এই বলে কিন্তু অভ্রের মা অভ্রের ছবিটা বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করতে শুরু করে দেয়। অভ্র তুই কোথায় গেলি বাবা, তুই কোথায় গেলি? এই বলে প্রচণ্ড রকমের কান্না করতে শুরু করে দেয়, কারোর কোনো কথায় কর্ণপাত দিচ্ছে না। এদিকে অংশ আসে বলতে লাগে, বৌদি জীবনে এত কষ্ট পেয়েছি, কিন্তু এই কষ্টের থেকে আমি কোনো অন্য কষ্ট বড় করে দেখতে পারছি না, আমার জীবনটা যেন খালি হয়ে যাচ্ছে। কিন্তু বড় মা বলতে লাগে, না গো না, আমার অভ্র আমার কাছে রয়েছে, আমার অভ্র। এই বলে কিন্তু বড় মা প্রচণ্ড কান্নাকাটি করতে লেগেছে, প্রচণ্ড কান্না করতে লেগেছে। এদিকে যখন আদিত্যের কাছে চলে আসে, আদিত্য তখন বলতে লাগে, বড় মা এটা কিন্তু ঠিক হচ্ছে না, বড় মা এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখন অংশ এসে বলতে লাগে, আরে আদিত্য তুই কেন জটিলতা বাড়াচ্ছিস? তখন সেখানে বড় মা বলতে লাগে, ও এটা ঠিক হচ্ছে না, তার মানে তুই কি বলতে চাইছিস, তোর মায়ের কথা শুনছিস তাই না? তোর বড় মা নেই, তুই আমাকে পর করে দিয়েছিস বাবা, তুই আমাকে পর করে দিয়েছিস। এই বলে কিন্তু আদিত্যের উপরে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করতে শুরু করে দেয় এবং অভ্রের ছবিটা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, গিয়ে প্রচন্ড কান্না কাঁদতে লাগে, অভ্র তুই কেন বাড়িতে ছেড়ে চলে গেলি বাবা, তুই কেন চলে গেলি বাবা? এই বলে বড় মা প্রচন্ড কান্নাকাটি করতে লেগেছে এবং প্রচন্ড রকমের রোনাজারি করতে লেগেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা কিন্তু হাসপাতালে নিয়ে গেছে এবং হাসপাতালের একজন ডাক্তার, মানে হাসপাতাল তো ছুটিতে রয়েছে, সেক্ষেত্রে একজন ডাক্তার মাত্র পাওয়া গেছে, গ্রামের ডাক্তার, তাকে দেখিয়ে বলছে। তখন সেই ডাক্তার বলতে লাগে, সুদীপা এনার অবস্থা তো প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ব্লিডিং হয়েছে, আর হাসপাতালে এখন মানে চাল নেই, চুলো নেই, আমি কি করব, কোনো নার্সও নেই, কোনো সহায়তা করার কেউ নেই, সেক্ষেত্রে আমি এনাকে ট্রিটমেন্ট করতে পারবো না, আর পেশেন্টের অবস্থা প্রচণ্ড ক্রিটিক্যাল। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আমি তো রয়েছে, আমি তোমাকে হেল্প করব। কিন্তু তখন সেই ডাক্তার বলতে লাগে, না না তুই পারবি না, তুই করবি এসবগুলো। তখন সুদীপা বলতে লাগে, তোর কোনটা দরকার, কি দরকার, কিসের জন্য, কিভাবে কি করতে হবে, তুই শুধু আমাকে বল, আমি সবটা ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে কিন্তু তখন ওই ডাক্তারটা বলতে লাগে, ঠিক আছে আপনারা তাহলে এনাকে ঘরের মধ্যে প্রবেশ করান, আমি ট্রিটমেন্ট করছি। তখন সেখানে সুদীপা দাঁড়িয়ে থেকে বলতে লাগে, দাদা আমি আপনাকে দাদা বলে ডেকেছি, সেক্ষেত্রে আপনার প্রাণ বাঁচানোর দায়িত্ব আমার। এই বলে কিন্তু সবাই মিলে সে ভেতরে নিয়ে যায় এবং সুদীপা দাদাকে বুঝিয়ে বাজিয়ে বলে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, বলতে লাগে, আমি আপনাকে যেহেতু বোন দাদা বলে ডেকেছি, সেক্ষেত্রে এই দাদাকে যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমাদের শ্বাস যতক্ষণ আমরা চেষ্টা করে যাব। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আদিত্য তো বাইরে বেরিয়ে এসে প্রচণ্ড কান্না কাটতে লাগে, প্রচণ্ড ছেলেদের কান্না তো
বোঝা যায় না, মনের ভেতর থেকে মনের কষ্টটা উজাড় করে দিতে শুরু করে। দাদা দাদা তুমি কেন এমনটা করলে, এবং দাদার সঙ্গে কাটানো প্রত্যেকটা স্মৃতি মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দেয়। আর এমন সময় কিন্তু সেখানে পরমা চলে আসে, আর পরমা আসাতেই কিন্তু আদিত্য বলতে লাগে, পরমা তুমি এখানে কি করতেছো, তুমি এখান থেকে চলে যাও। তখন পরমা এসে বলতে লাগে, আমারই ভুল, তুমি আমাকে দোষী করো তাই না, এই পরিস্থিতির জন্য তুমি আমাকে দোষী করো তাই না, আমি সত্যি কিছু বলিনি, বিশ্বাস করো আমি তোমার দাদাকে কিচ্ছু বলিনি। তখন আদিত্য বলতে লাগে, তুমি এখন এইসব কথা নিয়ে বলছো কেন, এইসব কথা কি ভাবার সময় এখন? কিন্তু পরমা বলতে লাগে, না আমার নিজেকে অনেক বড় দোষী মনে হচ্ছে, আমি কিচ্ছু বলিনি। তখন সেখানে আদিত্য বলতে লাগে, তুমি কিছু বলনি মানে তুমি এমনটা করছো কেন, তোমার মধ্যে কি কোনো অপরাধবোধ কাজ করছে? তুমি যেদিন ফোন করেছিলে সেই ফোন করার অবস্থায় আমার দাদা কোথায় ছিল? তখন পরমা মনের খাতায় মনের পাতায় ভাসিয়ে নিয়ে যায়, যেই না সে ফোন করছিল তখনই কিন্তু পিছনে দাঁড়িয়েছিল অভ্র। অভ্র কিন্তু সব কথা শুনতে পেয়েছিল, কিন্তু মেয়েদের না মানে হ্যাঁ বুঝতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু পরমা বলতে লাগে, আমি জানি না আমি জানি না আমি জানি না। তখন সেখানে আদিত্য বলতে লাগে, না তুমি জানো না মানে তুমি কি বলতে চাচ্ছ, তুমি সবকিছু বলে দিয়েছো। তখন সেখানে পরমা বলতে লাগে, দেখো বিশ্বাস করার চেষ্টা করো, আমি তোমার দাদাকে কিছু বলিনি, আমি কি করেছি আমার না মনের ভেতরেই ছিল না, আমি শুধু তোমার কথা ভেবে গেছি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আমি শুধু তোমার কথা ভেবে গেছি, আমি আর অন্য কিছু ভাবতে পারিনি আদিত্য, আমি অন্য কিছু ভাবতে পারিনি। তখন সেখানে একেবারে পরমা মনের ভেতর থেকে সেই কথাগুলো উল্টাতে থাকে পাল্টাতে থাকে আর প্রচন্ড রকমের কান্না করতে থাকে। তখন সেখানে আদিত্য বলতে লাগে, দেখো আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার পাশে আমি সারা জীবন বন্ধুর মতো থাকবো, কিন্তু পরিস্থিতি আমাদেরকে আলাদা করে দিয়েছে। তুমি একজনকে বিয়ে করেছো, আমিও কিন্তু একজনকে বিয়ে করেছি, কিন্তু তোমার কারণে যদি আমার দাদার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, আমি তোমাকে কোনোদিনও কিন্তু ক্ষমা করব না। এই বলে কিন্তু আদিত্য সেখান থেকে একেবারে কড়া কড়া বার্তা দিয়ে সেখান থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। আর সামনের দিকে এগিয়ে যেতেই কিন্তু সেখানে দেখতে পাচ্ছি পরমার বাবা মা সবাই কিন্তু চলে এসেছে। আদিত্য সেখানে কোনো রকমের কর্ণপাত না করে সামনের দিকে এগিয়ে যায় এবং পরমার বাবা মা পরমাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করতে লাগে। এদিকে পরমা বারবার বলছে, আমি কিছু করিনি আমি কিছু করিনি। তখন সেখানে পরমার মা বলতে লাগে, পরমা তুই ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক, ঠাকুর যেন একটা চমক দেখিয়ে দেয়, একটা অলৌকিক শক্তিতে যেন আবারও কিন্তু অভ্র ফিরে চলে আসে। এই বলে কিন্তু তারা সেখানে বোঝাতে শুরু করে দেয়। অন্যদিকে ডাক্তার দেখতে পাচ্ছি প্রচন্ড রকমের স্টিচ করছে, মানে কি বলবো সবকিছুকে একেবারে কি বলবো সবকিছুকে ড্রেসিং করে দিচ্ছে এবং ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুদীপা, সে কিন্তু নিজের রক্তটা নিয়ে ব্লাড গ্রুপটা টেস্ট করতে শুরু করে দেয়। তখন সেখানে ডাক্তার বলতে লাগে, আরে সুদীপা কি করে বাঁচাবো বলতো, আমি না একটা স্পেশাল ট্রিটমেন্ট করে দিলাম, একটা স্টিচ আমি করে দিলাম, কিন্তু এটা টেম্পোরারি, এখানে কিন্তু প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, এই রক্ত আমি কি করে ম্যানেজ করবো। তখন সেখানে সুদীপা বলতে লাগে, দেখ ঠাকুরের অশেষ কৃপা ওনার রক্তের সঙ্গে আমার রক্ত গ্রুপ মিলে গেছে, আমি এক্ষুনি আমি চেক করে দিলাম রক্তের গ্রুপটা, আমি এক্ষুনি চেক করে নিলাম, সেক্ষেত্রে আমি রক্ত দেবো, তুমি রক্তের স্টিজ মানে রক্তের সমস্ত বিষয়গুলো ম্যানেজ করে দাও, আমি রক্ত দিচ্ছি। তখন সেখানে ডাক্তার বলতে লাগে, সুদীপা তুমি কি পাগল হয়ে গেছো, তোমার রক্ত দেবে? কিন্তু সুদীপা বলতে লাগে, আমি আমার দাদাকে দাদা বলে ডেকেছি, সেক্ষেত্রে এই বোন সব কিছু করবে, নিজের জীবনের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে আমি আমার দাদাকে বাঁচাবো। এই বলে কিন্তু তখন ডাক্তার সেখান থেকে চলে যায় এবং দাদা বলতে লাগে, দাদা আমি তোমাকে বাঁচাবোই, তোমার এই বোন যে কোনো মূল্যে তোমাকে বাঁচিয়ে তুলবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বড়মা কিন্তু সেই ছবিটার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং মনে মনে কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছে। আর এদিকে তখন অভ্র এসে মনে মনে ভাবতে লাগে, দাদা কি হয়ে গেল, কি না কি হয়ে গেল, কেন এমনটা হলো। এই বলে কিন্তু অভ্র মনে মনে কিন্তু প্রচন্ড রোনাজারি করতে লেগেছে মনের খাতায় মনের পাতায়। তখন সেখানে সুনন্দা আসে বলতে লাগে, অভ্র তুই কেন এমনটা করছিস বাবা, যা হয়েছে সেটা মেনে নিতে হবে। কিন্তু অভ্র বলতে লাগে, আরে এটা ঠিক না, একটা মানুষ বেঁচে আছে কি মারা গেছে তার আগেই তার শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, এটা মেনে নিতেই পারছে না, অভ্র কোনো মতেই মেনে নিতে পারছে না। তখন সেখানে অংশ এসে বলতে লাগে, অভ্র তুই আবার বিষয়টাকে জটিলতা সৃষ্টি করছিস, না না জটিলতা সৃষ্টি করিস না। তখন সেখানে অভ্র বলতে লাগে, আমি জটিলতা করছি না, তোমরা জটিলতা করছো, এটা মানে অনেকটা বড় ভুল হয়ে যাচ্ছে, অনেক বড় ভুল হয়ে যাচ্ছে। এমন সময় কিন্তু অভ্রের কাছে ফোন চলে আসে এবং দেখতে পাচ্ছি পিসিমণি ফোন করে। তখন অভ্র ফোনটা ধরে পিসিমণি বলতে লাগে, দেখো বাবা জামাই বাবা আমরা কিন্তু এখন যেতে পারছি না, আমরা আজকে যাবার কথা ছিল কিন্তু যেতে পারছি না। তখন অভ্র আদিত্য বলতে লাগে, কেন কেন আমরা যেতে পারছো না, কেন কেন কি হয়েছে? তখন সেখানে পিসিমণি বলতে লাগে, একটা অসুস্থ মানুষকে আমরা হসপিটালাইজড করেছি, সেখানে চিকিৎসা চলছে, সেই ক্ষেত্রে আমরা না যেতে পারছি না, উনি কিন্তু খুব অসুস্থ রয়েছেন। তখন সেখানে আদিত্য বলতে লাগে, না আসলে যে খুব অসুবিধা হয়ে যাবে, না আসলে খুব অসুবিধা হয়ে যাবে। কিন্তু পিসিমণি বোঝানোর চেষ্টা করতে লাগে, একটা অসুস্থ মানুষকে হসপিটালাইজ করা হয়েছে, তো ওনার অবস্থা প্রচন্ড ক্রিটিক্যাল, সেক্ষেত্রে আমরা সেই জায়গাতেই রয়েছি। তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে বড়মা বুঝতে পারে যে ওখান থেকে ফোনটা এসেছে। তখন বড়মা ফোনটা কেড়ে নেয়, বলতে লাগে, এই এই বলে দিও এই বাড়ির চৌকাঠ কিন্তু তোমরা কখনোই পেরবে না, ওই মেয়েটাকে বলে দিও এই বাড়ির চৌকাঠ যেন কোনোদিন কখনো যেন এই বাড়ির চৌকাঠ না পেরে, বলে দিচ্ছি। এই বলে বড়মা প্রচন্ড গলায় রাশ করে নেয় এবং তখন পিসিমণি একেবারে ভয়ে থতমত খেয়ে যায়। এদিকে পিসিমণি ফোন রেখে দেয় আর ওদিকে বড়মাও কিন্তু ফোনটা রেখে দেয়। তখন সেখানে আদিত্য কি করে বুঝতে পারছে না। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি
আস্তে আস্তে কিন্তু সুখবর চলে এসেছে। আদিত্য মানে অভ্র চৌধুরী জ্ঞানটা ফিরে এসেছে। অভ্র চৌধুরী জ্ঞানটা ফিরে আবছা আবছা করে দেখতে লাগে সুদীপার দিকে। সুদীপা তখন হাসি মুখে সামনে বসে রয়েছে। তখন অভ্র আস্তে আস্তে করে দেখতে দেখতে আস্তে আস্তে তার চোখের ভাষাটা একেবারে পরিষ্কার হয়ে যায়, চোখে কিন্তু একেবারে স্পষ্ট দেখতে পায়। তখন সেখানে অভ্র বলতে লাগে, তুমি কে, তুমি কে? তখন সেখানে ডাক্তার চলে আসে। ডাক্তার এসে বলতে লাগে, দেখুন এই বোন আপনাকে বাঁচিয়েছে, এই বোন তার দাদাকে বাঁচিয়েছে, নিজের রক্তবিন্দুটুকু দিয়েও আপনাকে বাঁচিয়েছে। আপনার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছিল, সেক্ষেত্রে এই বোন আপনাকে বাঁচিয়েছে। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আপনার পুরো বডিটাকে আমরা চেক আপ করে নিয়েছি, আমাদের কোনো সমস্যা নেই। তখন সেখানে অভ্র বলতে লাগে, আসলে আমার কাছে না এখন কিছু নেই, আমি সবকিছু না এই টাকা যা খরচ হয়েছে সবকিছু আমি পরে দিয়ে দেবো। কিন্তু ডাক্তার বলতে লাগে, আসলে আমাদের একটা গ্রামীণ হাসপাতাল তো, এখানে খরচ খুব কম, আর যেটুকু খরচ হয়েছে ও সুদীপা দিয়ে দিয়েছে। এই বলে কিন্তু ডাক্তার সেখান থেকে চলে যায়। তখন সুদীপা বসে থাকে সেখানে আর বলতে লাগে, দাদা আমি আপনাকে আপনি আপনি কেন এমনটা বলছেন? তখন সেখানে ওই অভ্র বলতে লাগে, আমাকে কেন বাঁচালে, আমাকে কেন তুমি বাঁচালে? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। সুদীপা কিছু খেতে দিলে খেতেও চায় না, বলে আমি খেতে চাই না, আমি বাঁচতেও চাই না। তখন সুদীপা বলতে লাগে, কেন দাদা, আমি আপনাকে কষ্ট করে বাঁচালাম, এ করলাম তা করলাম, আপনি এরকম করবেন? না না না, এ হতে পারে না, আমি এত কষ্ট করে আপনাকে বাঁচালাম না, আপনি এখন এরকম করবেন না, হতে পারে না। এই বলে কিন্তু সুদীপা তার উপরে একটু মানে মেজাজের সুর নেয় আর বলতে লাগে, একদম না, আপনাকে খেতেই হবে, আপনাকে খেতেই হবে, আপনাকে খেতেই হবে। এই বলে কিন্তু সুদীপা বলতে লাগে। তখন অভ্র বলতে লাগে, কেন তুমি আমাকে বাঁচালে? আমার বাড়ি ঘর দর কিচ্ছু নেই। সুদীপা জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? কিন্তু ওই মানুষটা কিছু বলতে চায় না, সে কিন্তু বলতে লাগে, আমি আর বাঁচতে চাই না। এবং অভ্রের মনে পড়তে লাগে সেই পরমার সেই কথাটা, যে আদিত্যের সঙ্গে ফোন করে বলছে যে, আমি তো এখানে এসেছি শুধুমাত্র তোমার জন্য এসেছি, তাই বলে অন্য কাউকে বিয়ে করে আমি আসতে চাইনি, আমি শুধু তোমার জন্য এসেছি। তাই অভ্রের সেই কথাটা মনে পড়ে যায় এবং প্রচন্ড কষ্টে আঁতকে ওঠে। না না, সে আর বাঁচতে চায় না। কিন্তু সুদীপা তাকে বোঝানোর চেষ্টা করতে লাগে। তখন অভ্র তার মাথায়, সুদীপার মাথায় হাতটা নিয়ে নেয় এবং হাতটা নিয়ে বলতে লাগে, সুদীপা তুমি আমাকে একটা কথা দাও, তুমি একটা কথা দাও আমাকে, আমি যে বেঁচে আছি, আমার এই পরিচয়, আমার এই প্রত্যেকটা বিষয় তুমি যেন কাউকে বলবে না, কখনো কাউকে বলবে না। তখন সুদীপা মনে মনে ভাবতে লাগে, এই মানুষটার জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, যে মানুষটা নিজের ফ্যামিলির কাছে ফিরে যেতে চায় না, যে মানুষটা সবকিছু থেকে নিজেকে আলাদা করে নিতে চায়। তখন সুদীপা বলতে লাগে, ঠিক আছে দাদা, তাই হোক। তখন সেই অভ্র বলতে লাগে, ঠিক আছে, আমি মানে সুদীপা বলতে লাগে, আপনার যেহেতু বাঁচতে ইচ্ছা করছে না, আমার জন্য বাঁচবেন, এই বোনটার মুখের দিকে তাকিয়ে বাঁচবেন, এই বোনটার জন্য বাঁচবেন। তখন সেখানে অভ্র বলতে লাগে, ঠিক আছে, আজ থেকে শুধু আমার এই পৃথিবীতে একটা মানুষই থাকবে, সেটা হচ্ছে আমার এই বোন, এই বোনের জন্য আমি বাঁচবো, আমি বাঁচবো। কিন্তু সুদীপা তোমাকে যে কথাটা বললাম সেটা কিন্তু তুমি বলবে না। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আমার নাম সুদীপা, এবং ওদিকে অভ্র বলতে লাগে, তোমার এই অধম ভাইয়ের নাম হচ্ছে, অধম দাদার নাম হচ্ছে অভ্র। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আমার না একটু উঠতে হবে, আমাকে এক জায়গায় যেতে হবে, কিন্তু আপনি কিন্তু কথা দিয়েছেন আপনি এখান থেকে কোথাও যাবেন না, আমি ঘুরে এসে আমি আপনার কাছে আবারও আসবো। এই বলে কিন্তু সুদীপা সেখান থেকে চলে যায় এবং অভ্র মনে মনে ভাবতে লাগে, না 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 না, আমাকে বাঁচতেই হবে, আমার এই বোনটার জন্য আমাকে বাঁচতে হবে, আমার এই বোনটার জন্য আমাকে বাঁচতে হবে। আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, আজকের পর্ব অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো? এর পরবর্তী মুহূর্তে কি এমন হতে পারে? সুদীপা যে কাজগুলো করে যাচ্ছে তাতে করে কিন্তু সুদীপার অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো বড় হতে চলেছে, মানুষের মনে আবারও জায়গা করে নিতে পেরেছে। যে সুদীপাকে বড় মা আজকে ধিক্ষার দিয়েছিল, সেই সুদীপাই কিন্তু আজকে অনেক বড় মানে সাফল্যের শিকার হয়ে যাবে। তো আমরা পরবর্তী পর্বে আমরা দেখতে পেয়ে যে সুদীপা কিন্তু বাড়িতে চলে এসেছে, মানে চৌধুরী বাড়িতে চলে এসেছে, এবং পুলিশদের যারা গার্ডে ছিল তাদেরকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছে। তখন পুলিশটা বলতে লাগে, আসলে এটা আমাদের ডিউটি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কিন্তু সুদীপা বলতে লাগে, দেখুন আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আমাকে সাথ দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনাদের অশেষ ধন্যবাদ। এই বলে কিন্তু পুলিশটা সেখান থেকে চলে যায় এবং সুদীপা সেখানে দাঁড়িয়ে থেকে মনের খাতায়, মনের পাতায় অভ্রের বলা কিছু কথা সে মনে মনে উল্টাতে থাকে, পাল্টাতে থাকে। পিসিমণি দুটো কথা বলছে, পিসিমণি কোনো কথায় কর্ণপাত করে না। আস্তে আস্তে করে কিন্তু সুদীপা বলতে লাগে, আমাকে ফিরতে হবে, আমাকে ফিরতে হবে, ওই মানুষটা জ্ঞান ফিরলে আমাকে আবার ফিরতে হবে। বাড়িতে ঢুকেই যেই না দেখে যে অভ্র চৌধুরী সেখানে মানে কি বলবো শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, সুদীপা বলতে লাগে, এই বাবা কি হচ্ছে এখানে, আপনাদের কি হয়েছে? এমন কথা শুনতে কিন্তু বড় মা সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে, এই তুই এসেছিস, কেন এসেছিস? এই বাড়ির দরজা সারা জীবনের জন্য তোর জন্য বন্ধ, তুই এসেছিস একটা অপয়া মেয়ে কোথাকার, কুষ্টি বিচার করে কোনো বিয়ে করা হয়নি, একটা অপয়া কোথাকার। এই বলে যখন বড় মা তাকে ঠাঁট বাট করতে লাগে, তাকে প্রেশার ক্রিয়েট করতে লাগে, তার উপরে চোটপাট করতে লাগে, এমন সময় কিন্তু সুদীপা সামনের দিকে তাকায় এবং অভ্র চৌধুরী, যাকে একটু আগেই দাদা বলে ডেকেছে, সেই মানুষটার ছবিতে একটা বড় করে মালা দেওয়া রয়েছে। সুদীপার আর বুঝতে বাকি রইল না যে এই মানুষটা শ্রাদ্ধের অনুষ্ঠান এই বাড়িতে চলছে। তখন সুদীপা একেবারে চোখটা কপালে উঠে যায়, সুদীপা কি বলবে কিছুই বুঝতে পারছে না, সে একদম অবাক হয়ে যাচ্ছে। এদিকে বড় মা বিভিন্ন কথাবার্তা বলছে, কিন্তু সুদীপার মনের মধ্যে, মনের খাতায়, মনের পাতায় শুধু একটাই জিনিস ভাবছে, যে মানুষটাকে আমি একটুকুন বাঁচিয়ে নিয়ে আসলাম, সেই মানুষটা তো বেঁচে আছে, তাহলে তারই আবার বাঁচন্ত অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, এটা কোনো মতে মেনে নেওয়া যাচ্ছে না। কিন্তু আমি কি করে বলবো দাদাকে যে আমি কথা দিয়ে এসেছি, আমি কি করব? কিন্তু এটাও তো হতে পারে না যে একটা মানুষ জীবন্ত অবস্থায় রয়েছে, সেই মানুষটা শ্রাদ্ধের
টেনশন হচ্ছে, আমি হতে 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 পারে না, এই বলে কিন্তু সুদীপা মনের খাতায় মনের পাতায় সেই সব কথা ভাবতে শুরু করে দেয়। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি বড় মা প্রচন্ড চিৎকার করছে, তোমার বাড়ির দরজা আজ থেকে সুদীপা আজ থেকে বন্ধ হয়ে গেল, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, জায়গা নেই। এই বলে কিন্তু বড় মা প্রচন্ড রকমের একেবারে আঙুল দেখিয়ে দেখে তাকে চোটবাট করে দেয় এবং সেখান থেকে তাড়িয়ে দিতে চায় এবং বলতে লাগে এই বাড়ির দরজা সারা জীবনের জন্য তোমার জন্য বন্ধ হয়ে গেল। তখন সুদীপা কি করবে সে নিজেই ভেবে পাচ্ছে না। সে মনের খাতায় মনের পাতায় শুধু একটু আগে ঘটে যাওয়া সেই মুহূর্তগুলো মনে করতে থাকে এবং একটুখানি মানে এখন যে পরিস্থিতি ঘটছে সেই খাতা বিষয়গুলো মনের মধ্যে আর মেলাতেই পারছে না, কোনো মতে মেলাতে পারছে না। এর পরবর্তীতে কি এমন হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।